যুদ্ধের বিভীষিকা, জীবনের অনিশ্চয়তা আর টিকে থাকার অদম্য স্পৃহা, এই সব কিছু নিয়েই আজকের আমাদের গল্প। এক অসম সাহসী যোদ্ধা লুই জ্যাম্পেরেনি, যার জীবনের প্রতিটা বাঁক ছিল এক নতুন যুদ্ধের ময়দান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উন্মত্তার মাঝে তার বিমান যখন জাপানি আক্রমণকারীদের লক্ষ্যে পরিণত হয়, তখন থেকেই শুরু হয় তার টিকে থাকার এক অবিশ্বাস্য সংগ্রাম। এই গল্প শুধু একটি যুদ্ধ জয়ের নয়, একটি মানবাত্মার অদম্য ইচ্ছাশক্তির গল্প। মুভির শুরুতেই আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ দিনগুলোতে আমেরিকান আর্মি এয়ারফোর্সের দুই ক্যাপ্টেন লুই জ্যাম্পেরিনি এবং ফিলিপ ফিলিয়ন তাদের দলের সাথে একটি যুদ্ধ বিমান নিয়ে জাপানি যুদ্ধ বিমান ধ্বংস করার মিশনে ছিল। আকাশপথে তুমুল যুদ্ধের মাঝে তাদের মিসাইল ফুরিয়ে যায় এবং মিসাইল ছাড়ার দরজা আটকে যায়। লুই ম্যানুয়ালি দরজা ঠিক করতে যায়, আর তখনই জাপানি বিমানগুলো তাদের উপর প্রবল আক্রমণ চালায়। সেই আক্রমণে লুইয়ের এক সহকর্মী হ্যারির মাথায় আঘাত লাগে, আর লুই গিয়ে তার মাথায় ব্যান্ডেজ করে দেয়। ককপিটে ফিরে এসে লুই ফিলকে জানায় পিছনের সবকিছু ধ্বংস হয়ে গেছে। ফিল তখন জানায় বিমানের হাইড্রোলিক কাজ করছে না, তাই এখন ল্যান্ড করা অসম্ভব। এই সংকটময় মুহূর্তে লুইয়ের শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় সে ছিল ভীষণ দুরন্ত। গির্জায় যখন তার পরিবার প্রার্থনা করত, তখন সে সেখান থেকে পালিয়ে যেত। গির্জার পিছনের পরিত্যক্ত বাড়ির সামনে বসে সে মদ আর সিগারেট খেত। একদিন কিছু ছেলের সাথে তার মারামারি হয় এবং পুলিশ এসে তাকে ধরে বাড়িতে নিয়ে যায়। এইসব শুনে তার মা তাকে বকাবকি করে এবং বাবা বেল্ট দিয়ে মারে। পরদিন স্টেডিয়ামের বেঞ্চের নিচে বসে মদ খেতে গিয়ে মেয়েদের দিকে উঁকি মারার সময় সে আবারও পুলিশের তাড়া খেয়ে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু লুইয়ের দাদা তার জীবনে পরিবর্তন আনে। তিনি লুইকে দৌড়ানোর জন্য উৎসাহিত করেন। প্রথমে লুই আত্মবিশ্বাসী ছিল না, কিন্তু দাদার অনুপ্রেরণায় সে অনুশীলন শুরু করে। দ্রুতই সে একের পর এক রেস জিততে শুরু করে। টরেন্স টর্নেডো রেসে সে মাত্র 4 মিনিটে 1 মাইল পথ অতিক্রম করে আমেরিকান হাই স্কুলের ইতিহাসে দ্রুততম রেসারের খেতাব অর্জন করে। এরপর অলিম্পিকের প্রস্তুতির জন্য সে জাপানের টোকিওতে যায়। পরবর্তীতে যুদ্ধে ফিরে এসে ল্যান্ড করার সময় তাদের প্লেনের টায়ার ফেটে যায়, আর তাদের যুদ্ধ বিমানটি কোনোভাবে থামে। সৌভাগ্যক্রমে বিমানে থাকা সবাই বেঁচে যায়। এরপর ফিল গাড়ি চালায়, আর লুই তার সাথে পরবর্তী অলিম্পিকে দৌড়ানোর জন্য প্র্যাকটিস করে। সেই সময় তাদের টিম এসে জানায় একটি B-24 প্লেন সমুদ্রে বিধ্বস্ত হয়েছে, তাদের উদ্ধার অভিযানে যেতে হবে। তারা আরেকটি প্লেন নিয়ে সমুদ্রের দিকে রওনা দেয়, কিন্তু হঠাৎই তাদের প্লেনের দুটো ইঞ্জিন বিকল হয়ে যায়। ফিল সবাইকে লাইফ সেভিং বোট নেওয়ার নির্দেশ দেয়, কারণ প্লেনটি যে কোনো মুহূর্তে বিধ্বস্ত হতে পারে। কন্ট্রোল রুমে মেয়েডে জানানোর পরই প্লেনটি সাগরে আছড়ে পড়ে। আবার লুইয়ের মনে পড়ে যায় অলিম্পিক রেসের কথা, যেখানে সে 5000 মিটার মাত্র 56 সেকেন্ডে দৌড়ে প্রথম হয়েছিল। বিমান বিধ্বস্ত হওয়ার পর লুই বিমানের মধ্যে আটকে যায় এবং কোনোভাবে সেখান থেকে বেরিয়ে জলের উপর এসে দেখে ফিল এবং ম্যাক জলের উপর ভেসে আছে। বাকিরা প্লেন থেকে বেরোতেই পারেনি, আর বিমান দুর্ঘটনায় ফিলের মাথা ফেটে গেছে। তারা লাইফ বোটে উঠে নিজেদের জীবন বাঁচায়। ম্যাক ফিলের মাথায় ব্যান্ডেজ করে দেয়। তাদের সাথে ছিল মাত্র কয়েকটি চকলেট এবং 1 বোতল জল। এই সামান্য রসদ নিয়েই তাদেরকে টিকে থাকতে হবে উদ্ধারের আগ পর্যন্ত। প্রথম রাত কেটে যায়। পরদিন সকালে লুই একটি প্লেন দেখতে পেয়ে ফ্লেয়ার ছোড়ে, কিন্তু প্লেনটি অন্যদিকে চলে যায়। আর এদিকে লুই দেখে ম্যাক সব চকলেট খেয়ে নিয়েছে। এইভাবে আরো 2 দিন কেটে যায় মাঝ সমুদ্রে ভাসতে ভাসতে। একদিন তাদের বোটে একটি পাখি এসে বসলে তারা সেটিকে ধরে মেরে কাঁচা মাংস খায়, যা খেয়ে সবার বমি হয়ে যায়। এরপর তারা ভাবে সমুদ্র থেকে মাছ ধরে খেতে পারবে। তারা কাঁচা মাছ খেতে শুরু করে। এখন লুইয়ের পরিবারের কথা খুব মনে পড়ে। এভাবে 17 দিন কেটে যায়, কিন্তু কেউ তাদের উদ্ধারে আসে না। এরপরই শুরু হয় প্রচন্ড ঝড়। তারা কোনোভাবে সেই ঝড়ের হাত থেকে বাঁচে। এরপরই বৃষ্টি শুরু হলে তারা বৃষ্টির জল খায় এবং তাদের বোতলগুলোতে বৃষ্টির জল ভরে রাখে। খাদ্যের অভাবে তারা সমুদ্র থেকে শার্ক শিকার করে শার্কের কাঁচা মাংস খায়। তারা নিজেও জানে না যে তারা বেঁচে ফিরতে পারবে কিনা। আর এভাবেই 27 দিন পার হয়ে যায়। আবারও তারা আকাশে একটি প্লেন দেখতে পায়। লুই ফ্লেয়ার ছোড়ে। প্লেনটি কিছু দূর গিয়ে তাদের দিকে ঘুরে আসে এবং তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। সবাই সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচায়। প্লেনটি চলে গেলে তারা আবার বোটে ফিরে আসে, কিন্তু তখনই প্লেনটি আবার এসে গুলি চালায়। তারা আবারও জলে ঝাঁপ দেয়। লুই বোটে ফিরে এসে দেখে তাদের বোটটা ফুটো হয়ে গেছে। তারা বোটটা রিপেয়ার করার সময় একটা শার্ক তাদের সামনে চলে আসে। এটা দেখে ফিল খুব ভয় পেয়ে যায়, আর তারা সেই শার্কটাকে সেখান থেকে মেরে তাড়িয়ে দেয়। এভাবে সমুদ্রে ভাসতে ভাসতে খাবার ও জলের অভাবে ম্যাক মারা যায়। তারা ম্যাকের দেহ সমুদ্রে ভাসিয়ে দেয়, আর এভাবে 45 দিন কেটে যায়। এরপর ভাসতে ভাসতে তারা জাপানিজ নেভির জাহাজের সামনে এসে পড়ে। এখান থেকে তাদের বন্দি বানিয়ে জাপানি সৈনিকরা নিয়ে যায় জঙ্গলের মাঝে একটি ক্যাম্পে। এরপর একজন জাপানি সৈনিক লুই
লুইকে তার কর্নেলের কাছে নিয়ে যায়। কর্নেল লুইয়ের কাছে তাদের সেনাবাহিনীর অবস্থান জানতে চায়। লুই জানায় সে কিছুই জানে না। এরপর তাকে কারাগারে বন্দী করা হয়। পরদিন জাপানি সৈনিকরা তাদের মারতে মারতে নিয়ে এসে তাদের উপর অকথ্য নির্যাতন চালায়। তাদের জামা কাপড় খুলে ফেলা হয় এবং তাদের গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়, তাও তারা কিছু বলে না। পরের দিন তাদের চোখ বেঁধে তাদেরকে অন্য জায়গায় পাঠানো হয়। লুই এবং ফিলকে আলাদা আলাদা করা হয় যাতে তারা একসাথে না থাকতে পারে। লুই ও তার সঙ্গীদের ওমরি ডিটেনশন ক্যাম্পে নিয়ে আসা হয় আর সবাইকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয় এবং সেখানে অফিসার ও সৈনিক আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া হয়। আর এই ওমেরি ডিটেনশন ক্যাম্পের দায়িত্বে ছিল জাপানিজ আর্মি অফিসার কর্পোরাল ওয়াটনাবে, যাকে বন্দিরা দ্য বার্ড নামে রাখতো। ওয়াটনাবে সবার উদ্দেশ্যে বলে, তোমরা জাপানের শত্রু, তাই তোমাদের সাথে শত্রুর মতো ব্যবহার করা হবে। সেই যখন এই কথাগুলো বলছিল, লুই তখন আর চোখে তার দিকে তাকিয়ে তাকে দেখছিল। এটা দেখে সে লুইয়ের সামনে আসে, তার চোখের দিকে তাকাতে বলে, আর লুই তার চোখের দিকে তাকালে সে তার হাতের লাঠি দিয়ে লুইকে প্রচন্ড জোরে আঘাত করে। এরপর তাদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন সকালে ট্রেনিং এর সময় ওয়াটনাবে একটা লিস্ট নিয়ে আসে এবং জানতে চায় তাদের মধ্যে অলিম্পিক অ্যাথলিট কে আছে। লুই হাত তোলে। এরপর তাকে একজন জাপানি সৈনিকের সাথে রেস করানো হয় এবং লুই হেরে যায়। এরপর তাদেরকে দিয়ে পায়খানা পরিষ্কার করানো হয় এবং সেগুলো সমুদ্রে ফেলে আসতে হয়। সেদিন রাত্রে গোপনে খবর পেয়ে ওয়াটনাবে বন্দীদের ক্যাম্পে এসে কিছু নকশা উদ্ধার করে, যার কাছ থেকে পাই তাকে প্রচন্ড মারধর করে। তারপর সেখান থেকে চলে যায়। ওয়াটনাবে চলে গেলে লুই তার সামনে বসে থাকা একজন সৈনিককে বলে, একদিন আমি এই ওয়াটনাবেকে মেরেই ফেলবো। সৈনিকটি উত্তরে বলে, তারপর তাদের লোক এসে তোমাকে মেরে ফেলবে। আরো বলে, আমরা এভাবে জিততে পারবো না, আমাদেরকে জাপানকে যুদ্ধে হারাতে হবে, তবেই আমরা জিততে পারবো। পরদিন সকালে এক আর্মি অফিসার লুইকে ওয়াটনাবের অফিসে নিয়ে যায়। সেখানে আরো কিছু অফিসার থাকে। তারা তাকে বলে, পুরো আমেরিকা জানে বিশ্ববিখ্যাত অলিম্পিক রানার লুই যুদ্ধক্ষেত্রে মারা গেছে। তারা লুইকে জিজ্ঞাসা করে সে তার পরিবারকে জানাতে চায় কিনা যে সে বেঁচে আছে, কারণ টোকিওতে তাদের একটা রেডিও স্টেশন আছে যার প্রোগ্রাম গোটা বিশ্ববাসী শোনে। লুই রাজি হয়ে রেডিও স্টেশনে যায় এবং সবাইকে জানায় সে এখনো বেঁচে আছে। তার পরিবার এটা শুনে খুশি হয়। এরপর তারা লুইকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, ভালো খাবার খাওয়ায়। দুজন অফিসার এসে তাকে আমেরিকার বিরুদ্ধে কিছু বলতে বলে। আসলে তারা ভেবেছিল লুই হয়তো তাদের কথায় রাজি হয়ে যাবে, কিন্তু লুই জানায় সে আমেরিকার বিরুদ্ধে মিথ্যা বলতে পারবে না। এটা শুনে তাকে আবার ক্যাম্পে ফিরিয়ে দেওয়া হয়। এরপর ওয়াটনাবে সবকিছু শুনে প্রচন্ড রেগে গিয়ে ক্যাম্পে আসে এবং সবার উদ্দেশ্যে বলে, যে জাপানকে সম্মান করতে পারে না তাকে শাস্তি পেতে হবে, কারণ লুই আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলেনি। তাই সে সব কয়েদিদের বলে সবাই লুইয়ের মুখে একটা করে ঘুষি মারবে। কিন্তু এটাতে কেউ রাজি না থাকায় লুইয়ের বন্ধু ফিলকে সেখানে নিয়ে আসা হয় এবং ওয়াটনাবে ফিলকে লাঠি দিয়ে মারে। লুই এটা সহ্য করতে না পেরে কয়েদিদের তার মুখে ঘুষি মারতে বলে আর সবাই একে একে তার মুখে ঘুষি মারতে থাকে। পরের দিন সকালে একটি অনুষ্ঠানে ওয়াটনাবে লুইয়ের কাছে যায় এবং বলে, একটা খুশির খবর আছে, তার পদোন্নতি হয়েছে এবং সে এখান থেকে চলে যাবে। এটা শুনেও লুই কিছু না বলে চুপ করে বসে থাকে। পরের দিন সকালে ওয়াটনাবেকে নেওয়ার জন্য গাড়ি এলে ওয়াটনাবে সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রে আমেরিকান সেনাবাহিনী তাদের ক্যাম্পে আক্রমণ করে এবং প্লেন থেকে মিসাইল ছাড়ে। এর ফলে বিস্ফোরণে অনেক কিছু জ্বলে যায় এবং কয়েদিরা সেই আগুন নেভাতে যায়। পরদিন সকালে জাপানি সৈনিকরা শহরের মধ্যে দিয়ে কয়েদিদের অন্য একটি ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় তারা দেখে শহরের বাড়িগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর চারিদিকে মানুষের লাশ পড়ে আছে। এরপর তাদের ট্রেনে করে নয়েৎসু ক্যাম্পে নিয়ে আসা হয়, যেখানে কয়েদিদের কয়লা লোডিং এর কাজ করানো হয়। দুর্ভাগ্যবশত এখানেও তাদের কমান্ডিং অফিসার হিসাবে ওয়াটনাবে ছিল। সে তাদের হুমকি দেয় এখানে কয়লা লোডিং আনলোডিং এর কাজ হয় এবং যে এই কাজ না করবে তাকে মেরে ফেলা হবে। পরের দিন সবাইকে কয়লা লোডিং এর কাজে লাগিয়ে দেওয়া হয়, কিন্তু তারা প্রচন্ড ক্লান্ত থাকায় তাদের মধ্যে একজন সিঁড়িতে ওঠার সময় নিচে পড়ে যায়। এরপর ওয়াতনাবে এসে জানায় যে আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছে, আর এটা শুনে সবাই মন খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, তাদেরকে তো কাজ করতেই হবে। তাই তারা আবার কাজ করতে থাকে। কাজ করতে করতে লুই ক্লান্ত হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লে একজন অফিসার এসে তাকে ধরে নিয়ে যায় ওয়াতনাবের কাছে। ওয়াতনাবে লুইকে একটা মোটা কাঠ মাথার উপর তুলে সারাদিন দাঁড়িয়ে থাকতে বলে, আর একজন অফিসারকে বলে লুই যদি কাঠটা ফেলে দেয় তাহলে তাকে গুলি করে মেরে দিতে। এদিকে লুইয়ের জন্য সবাই প্রার্থনা করতে। ওয়াতনাবে ভেবেছিল লুই ক্লান্ত, সে কাঠ তুলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, কিন্তু লুই ছিল প্রচন্ড জেদি। সে ওয়াতনাবের চোখে চোখ রেখে তার দিকে তাকিয়ে থাকলে ওয়াতনাবে ঘাবড়ে গিয়ে লুইকে আবার মারতে থাকে। মার খেয়ে লুই এর উঠে যাওয়ার মতো ক্ষমতাও ছিল না, তাই রাত্রে সে সেখানেই শুয়ে থাকে। পরদিন সকালে সব কয়েদিকে এক জায়গায় দাঁড় করিয়ে সেখানে একজন জাপানি অফিসার এসে বলে যুদ্ধ এবার শেষ হতে চলেছে। এর জন্য তারা সব কয়েদিদের হুকুরা নদীতে স্নান করার অনুমতি দেয়। আসলে জাপানি অফিসারটা বুঝতে পারে যে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং তারা যুদ্ধে হেরে গেছে। এরপর তারা স্নান করার জন্য সবাই নদীর দিকে যায়। স্নান করার সময় তাদের দিকে একটা প্লেন আসতে দেখে দেখার চেষ্টা করে এটা কোন দেশের প্লেন। এরপর তারা দেখে আমেরিকান এয়ারফোর্সের প্লেনটি। এখন তারা সবাই বুঝতে পারে যে তারা যুদ্ধে জিতে গেছে। এটা দেখে তারা খুব আনন্দিত হয়। এরপর তাদের জন্য এয়ার ড্রপ আসে, সেখানে থাকে অনেক খাবার, পানীয় জল
এবং নিউজ পেপারও। এরপর তাদের আমেরিকায় ফিরিয়ে নিয়ে আসা হয়। লুই তার পরিবারকে দেখে অনেক খুশি হয়, আর এরপর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটি লুই জ্যাম্পেরিনির অদম্য সাহস, কষ্ট সহিষ্ণুতা এবং মানবতার আত্মবিশ্বাস টিকে থাকার ক্ষমতার এক মর্মস্পর্শী দলিল। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।